প্রায় শতভাগ কারখানায় বেতন বোনাস পরিশোধের দাবি বিজিএমইএ এর। ৪৩% শ্রমিকেরই মে মাসের বেতন হয়নি বলছে শিল্প পুলিশ। দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। স্বর্ণ ও মোবাইল আনতে পারবে বছরে একবার। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রায় শতভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিক মে মাসের বেতন ও ঈদের বোনাস পেয়েছে বলে দাবি বিজিএমইএ এর। সংগঠনটি বলছে মাত্র কয়েকটি কারখানায় বেতন বোনাস দিতে সমস্যা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার দাবি তাদের। অবশ্য শিল্প পুলিশ বলছে ৪৩% কারখানার শ্রমিক মে মাসের বেতন পায়নি। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর দাবি, ঢাকা ও চট্টগ্রামের ২০৯২ কারখানার মধ্যে ২টি ছাড়া সবাই ঈদের বোনাস দিয়েছে। মে মাসের বেতন পরিশোধ হয়েছে ২০৮৫টি কারখানায়। আজকে বেতন দিয়ে দিচ্ছে, বোনাস বেতন পাইছি, দেশে যাইতেছি, ফ্যামিলি লাগে ঈদ করবো, খুব খুশি আছি। বেতন বোনাস পাইছি, আমরা সবাই খুশি, ঈদে বাড়ি যাব। বাংলাদেশ ব্যাংক থেকেও ইনসেন্টিভ দেওয়া হয়েছে এবং সরকার থেকেও সাপোর্টের কথা বলা হয়েছে। ব্যাংক সহ সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল এবং আমাদের শ্রমিক ভাই বোনরাও যথেষ্ট কোঅপারেটিভ ছিল। মালিকদের সংগঠনটি বলছে ঈদের আগে শ্রমিকের বেতন বোনাস পরিশোধে তৎপর ছিল সরকার ও শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংক, অর্থ ও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানি প্রণোদনার অর্থ গতবারের চেয়ে বেশি ছাড় হয়েছে। ফলে ছোট মাঝারি কারখানাও সময় মতো বেতন বোনাস দিতে পেরেছে। ১৭৫০ কোটি টাকা আমরা প্রণোদনা নিয়ে এসেছি এবং সেখানেও ক্ষুদ্র মাঝারির জন্য অগ্রাধিকার দেওয়া আছে। গত বছর এইটার পরিমাণ ছিল ১,০০০ কোটি টাকা। মাসখানেক আগে থেকে এটা নিয়ে কাজ করছিলাম এবং আমাদের সরকার থেকে বলে দিয়েছে যে এই বেতনের, এই যে নগদ প্রণোদনের টাকাটা, এটা এই প্রতিষ্ঠানগুলো যাতে তাদের শ্রমিক ভাইদের বেতন ভাতাদি পরিশোধের জন্য ব্যবহার করতে পারে, সেই সুযোগটা যেন দেওয়া হয়। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে তাদের ৯৮% বেশি কারখানায় ঈদ বোনাস এবং ৯৯% কারখানায় মে মাসের বেতন হয়েছে। তবে শিল্প পুলিশ বলছে ভিন্ন চিত্রের কথা। তারা জানিয়েছে বুধবার রাত ৮টা পর্যন্ত বিজিএমইএ এর অন্তর্ভুক্ত ১৭% কারখানার শ্রমিক বোনাস পায়নি। মে মাসের বেতন পায়নি ৬৩% কারখানার শ্রমিক। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বোনাস পরিশোধ করা কারখানা বেড়ে দাঁড়ায় ৮৬%। বেতন দিয়েছে প্রায় ৫৭% কারখানা। পোশাক শ্রমিকরা সাধারণত ১০ তারিখের দিকে আগের মাসের বেতন পান বলে জানায় শিল্প পুলিশ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারিরা নিয়ে এসেছেন বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তাই দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে তাদের। বৈরী আবহাওয়ার মধ্যেও ক্রেতা বিক্রেতার জমজমাট উপস্থিতিতে ঈদের আমেজে মুখরিত হয়ে উঠেছে হাট এলাকা। কোরবানি উপলক্ষে বরিশালে ৭টি স্থায়ী ও ১১টি অস্থায়ী পশুর হাট বসেছে। ক্রেতা বিক্রেতার হাটডাকে মুখর হাটগুলো। খুলনা, যশোর, কুষ্টিয়া থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন হাটে। ৭০,০০০ থেকে প্রায় ৫ লাখ টাকা দামের পশু রয়েছে হাটে। খাদ্যের যে দাম, আমরা যে হিসাবে গরু কিনে নিয়ে আসছি, কিন্তু সেই হিসাবে ক্রেতারা দাম দিতেছে না। কিনলাম আপনার ১,১২,০০০, কিন্তু আমাদের বাজেট ছিল ১ লাখ। এটা আমরা ১২,০০০ টাকা আমাদের বেশি দিয়ে কিনা লাগবে। ফরিদপুরের ৯ উপজেলায় সাপ্তাহিক কোরবানির হাটে গবাদি পশুর আমদানি বেশি। শেষের দিকে হাটে ভিড় বাড়ার শঙ্কায় আগেই পছন্দের গরু কিনছেন অনেকে। জেলার চাহিদা থেকে কোরবানির পশুর সরবরাহ বেশি বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছরই প্রায় 5% উদ্বৃত্ত থাকে। সুতরাং এবছর আমি আশ্বাস বা বিশ্বাস করি যে আসলে এই কম পড়বে না এবং ভালো অতিরিক্তই থাকবে।
শরীয়তপুরের স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে ৪২টি। এবছর ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি। একই চিত্র শেরপুরের পাহাড়ি এলাকার শ্রী বড়দির ভায়াডাঙ্গা হাটে। পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা বিক্রেতাদের। গরু অনেক নামছে কিন্তু দাম ছাড়তেছে না, এমনি গতবার দাম একটু কম আছে। 10টা বেশি ছোট আর মাঝারি গরু চাহিদা বেশি। জমে উঠেছে ফেনীর ১১৯টি পশুর হাট। পছন্দের পশু কিনছেন ক্রেতারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হাটে রয়েছে কঠোর নিরাপত্তা। বাইরে থেকে অবৈধভাবে গরু এখানে আসতে না পারে, দেশের যে আমাদের যে এই গরু যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যারা পশু ব্যবসা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা ৮২,০০০ আর কোরবানির যোগ্য পশু রয়েছে ৮৭,০০০-এরও বেশি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাটের আরও বিস্তারিত খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছে সহকর্মী আদিলুর রহমান। আদিল, হাটের সবশেষ খবর আমাদের জানান। পশু কিরকম আছে হাটে, চাহিদা কিরকম? দেখুন, যেটি আসলে ধারণা করা হচ্ছিল হাট কর্তৃপক্ষ এবং বিক্রেতারা যেটি ধারণা করছিলেন যে আজকে মূলত অফিস শেষ হওয়ার পর থেকে হাটগুলোতে আরো বেশি ক্রেতাদের ভিড় বাড়বে, সেই অবস্থাটি হয়েছে। আমরা এই মুহূর্তে তেজগাঁও হাটে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে ক্রেতা বিক্রেতাদের হাট দেখে আসলে মুখর অবস্থান রয়েছে। ক্রেতাদের উপস্থিতি যেমন রয়েছে তেমনি বিক্রেতারাও তারা দর কষাকষির মধ্য দিয়ে তার যে কোরবানির পশুটি সেটি বিক্রি করছেন এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে যে রাখা হয়েছিল তার অনেক কোরবানির পশু এর মধ্যে বিক্রি হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি পুরো হাটের চিত্র বলি যে পুরো হাটে ৫০% মতো গরু কম বেশি এরই মধ্যে আসলে বিক্রি হয়ে গেছে। এখনো অনেক কোরবানির পশু রয়েছে যেগুলো ক্রেতা যারা আছেন তারা দরদাম করছেন, যাদেরকে দামের মধ্যে পছন্দ হচ্ছে তারা তাদের সেই কোরবানির পশুটি কিনে নিয়ে যাচ্ছেন। এবং বরাবরই কোরবানির হাটে যেটি চাহিদা সবচেয়ে বেশি থাকে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো, সেই ছোট এবং মাঝারি সাইজের গরুগুলোর সরবরাহ আমরা এই হাটটিতে আসলে দেখতে পাচ্ছি যে এখনো অনেক ছোট এবং মাঝারি সাইজের গরু রয়েছে যেগুলো ক্রেতাদের সবচেয়ে বেশি পছন্দ। জানেন যে যারা একক পরিবার, মধ্যবিত্ত পরিবার, তাদের পছন্দ থাকে ১ লাখ টাকা বা এর নিচে ১,২০,০০০ টাকার মধ্যে একটু কোরবানির পশু কিনবেন, তাদের জন্য হাটে কোরবানির পশু রয়েছে। এছাড়া যারা ১.৫ লাখ বা ২ লাখ টাকার মধ্যে কোরবানির পশু কিনতে চান তাদের জন্য কোরবানির পশু এই মুহূর্তে রয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, বিক্রেতারা বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর তারা কোরবানির পশু বিক্রি করে খুব একটা লাভবান হতে পারেননি। অনেক ক্ষেত্রে অনেকে বলছিলেন যে কারো কারো হয়তোবা যে টাকায় কোরবানির পশুটি কিনে নিয়ে আসছেন সেই খরচটা হয়তোবা তাদের উঠেছে কিন্তু লাভ হয়নি। অন্যদিকে অনেকে বলছেন যে তাদের সীমিত লাভ হয়েছে। ক্রেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম ক্রেতারাও সন্তুষ্টির কথাই বলছেন এবং ক্রেতারা বলছেন যে তারা অন্যান্য যে কোনো বছরের চেয়ে এবছর কোরবানির পশু কিনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। কোরবানির পশুর দাম গত বছরের থেকে বাড়েনি এটি বলছেন। আমরা বিভিন্ন যে হাটগুলো ঘুরেছি সেই হাটে যেসব কোরবানির পশুগুলো বেচা কেনা হয়েছে সেগুলো দেখে আমরা যখন ক্রেতাদের সঙ্গে যখন আসলে কথা বলেছি তখন ক্রেতারা বলেছেন যে গরুটি গত বছর ১,৪০,০০০ টাকা ছিল সেই গরুটি এবার তারা ১,২৫,০০০, ১,২০,০০০ এর দামে কিনেছেন। আবার যে গরুটি গত বছর ২ লাখ টাকায় কিনেছেন সেই গরুটি এবার ১,৭০,০০০, ১,৭৫,০০০ টাকায় কিনেছেন। অর্থাৎ এই এমন দামে কোরবানির পশুগুলো বিক্রি হচ্ছে। রাজধানীতে ২০টি কোরবানির পশুর হাট বসেছে। এই ২০টি হাটেই আজকে ক্রেতাদের উপস্থিতি আসলে অনেক বেশি। এই কয়েকদিন ধরে ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা ছিলেন। এখন অনেকটাই কিন্তু আসলে হাট যে গরু যে সরবরাহটা ছিল সেই জায়গা থেকে আসলে ফাঁকা হতে শুরু করেছে। আমরা তেজগাঁও হাটেও দেখতে পাচ্ছি যে এরই মধ্যে গত কয়েক ঘন্টায় অর্থাৎ গত ২ ঘন্টার মধ্যে প্রচুর কোরবানির পশু এর মধ্যে বিক্রি হয়ে গেছে। সড়কে যে কোরবানির পশুগুলো বেঁধে রাখা হচ্ছে সেই সড়কগুলো আসলে ফাঁকা হতে শুরু করেছে। তবে এখানে একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি হচ্ছে যারা বড় গরু নিয়ে এসেছেন তারা শঙ্কিত। কারণ ছোট এবং মাঝারি গরুগুলো বিক্রি হয়ে গেলেও বড় গরুগুলো যেগুলো ৮ লাখ টাকা, ১০ লাখ টাকা বা ১৫ লাখ টাকা দাম ছিল সেই গরুর ব্যবসায়ী যারা আছেন তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। কারণ তাদের অনেক গরু এখনো অবিক্ত থেকে গেছে, কারো আসলে দামও হয়নি। তো শেষ পর্যন্ত তারা গরু বিক্রি করতে পারবেন কিনা সেটা একটা দুশ্চিন্তার বিষয়। তো আমার কাছে কোরবানির পশুর হাট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
ঈদের আগে মশলার বাজারে স্বস্তি। গত বছরের তুলনায় এবার একই সময়ে প্রায় সব মশলার দামই কম। গরম মশলার ব্যবসায়ীরা এ নিয়ে সন্তুষ্ট নয়, জানালেন অবৈধ পণ্য প্রবেশের কথা। অন্যদিকে পেঁয়াজ, রসুন ও আদার ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট না থাকায় কমেছে পণ্যের দাম। কুরবানির ঈদে মাংস রান্না রাতশিক করে তোলে মশলা। জিরা, ধনিয়া, লবঙ্গ, দারচিনির গন্ধে উৎসবের আমেজে আসে পূর্ণতা। প্রতি বছরই ঈদের আগে এসব মশলার বাড়তি দাম ক্রেতাদের ফেলে দুশ্চিন্তায়, কিন্তু এবার চিত্র অনেকটাই ভিন্ন। মৌলভীবাজার রাজধানীতে মশলার সবচেয়ে বড় পাইকারি বাজার। টিসিবির খুচরা পণ্য তালিকার তথ্য, গতবারের তুলনায় এবার কমেছে লবঙ্গ, ধনে, তেজপাতা, মরিচ, হলুদ সহ প্রায় সব মশলার দাম। বেড়েছে শুধু এলাচের দাম। সব কিছুর দাম আগের থেকে কম ইনশাল্লাহ। 1900 আসার পর থেকে আমি দেখছি যায় মোটামুটি ইনশাল্লাহ কম। পাইকাররা অবশ্য বলছেন আমদানি শুল্ক বেশি হওয়ায় চোরাই পথে পণ্য আসায় কমেছে এই দাম। তারা ওই স্মাগলিংয়ের পণ্যগুলি বেচাকেনি করতেছে। এই জন্য আমরা যেহেতু ইম্পোর্ট করে পণ্যগুলি পূর্ণ ডিউটি দিয়ে আনছি, ফুল ডিউটি দিয়ে আনছি, তা আমাদের এখন বিক্রি না হওয়ার কারণে আমাদের লোকসান দিয়ে বিক্রি করতে হইতেছে। পাইকারি ও খুচরা পণ্যের জন্য নগরবাসীর ভরসায় থাকা কারওয়ান বাজারেও পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় অর্ধেক কমে মিলছে। দেশের প্রধান আমদানি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত বছরের তুলনায় রসুনের দাম অন্তত 30 টাকা কমেছে। আড়তে দেশি রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকার আশেপাশে। অন্যদিকে আদার দাম কমেছে কেজিতে 70 টাকার মতো। ছোট এবং মাঝারি ধরনের যে আমদানিকারক আছেন, তারা পণ্য আমদানি করার ক্ষেত্রে এখন প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে পণ্যের দাম কমেছে। আগামী বছর যে সরকারি থাকুক, ঈদের সময় নিত্যপণ্য যেন থাকে নাগালের মধ্যে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে 3 দিনে প্রবাসী আয় এসেছে $60.40 লাখ। ঈদুল আজহায় পশু কেনাকাটা, পরিবার পরিজনের বাড়তি খরচ সহ উপহার সামগ্রী কেনার প্রস্তুতি চলছে। এসব বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এই রেমিটেন্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না, দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরবানির ঈদের সময় গ্রামীণ অর্থনীতি যেমন চাঙ্গা হয়, তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায়, ব্যবসা বাণিজ্যেও গতি আসে। এদিকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় অনেকেই হুন্ডি না করে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। মে মাসে প্রবাসীরা $297 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। বেসরকারি খাতের 5টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংকের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 15 অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করতে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো সোশ্যাল ব্যাংক, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক। ব্যাংকগুলোকে 3 মাস নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ করবে বাংলাদেশ ব্যাংকের 5টি টিম। বুধবার এসব ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সাথে বৈঠক করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। বৈঠক শেষে জানানো হয়, প্রথম ধাপ শেষে ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নেওয়া হবে। প্রথমেই বাতিল হবে ব্যাংকগুলোর এমডিদের চুক্তি। যাচাই বাছাই সহ সদস্য সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন হবে নতুন পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক দিক নির্দেশনা ব্যাংকগুলো পরিচালিত হবে। বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। এর আওতায় বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বৈধ উপায়ে স্বর্ণের আমদানি বাড়াতে সরকারকে আরও কড়াকড়ি আরোপ করতে হবে। আমদানি তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা, তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে বেশি আগ্রহী হন। অভিযোগ আছে, অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগান। বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে বছরে যতবার ইচ্ছা স্বর্ণ আনতে পারেন। এ নিয়মে কোনো যাত্রী 117 গ্রাম স্বর্ণ আনতে পারেন এবং 40,000 টাকা শুল্ক দিতে হয়। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছেন অর্থ উপদেষ্টা।
এতে বলা হয় একজন যাত্রী পরিহিত অবস্থায় বা অন্যভাবে মোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণ অলংকার বা ২০০ গ্রাম ওজনের রূপার অলংকার ঘোষণা দিয়ে আনতে পারবেন। এছাড়া সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া বছরে একবার স্বর্ণ আনা যাবে। আইনে বলা হয় গোপন করে পরিমাণের অতিরিক্ত আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। আমরা জানি যে স্বর্ণের ব্যবসাটা বাংলাদেশে সম্পূর্ণভাবে ইনফরমালি চালিত। এটাকে সম্পূর্ণ ফরমাল করার জন্য আমি মনে করি এই উদ্যোগ না, তার সঙ্গে প্রকৃতপক্ষে আরো কড়াকড়ি বলতে হচ্ছে টোটাল ফরমাল চ্যানেলে আনা উচিত। বিদেশ ফেরত যাত্রীদের মোবাইল ফোন আনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। শুল্ককর ছাড়া একজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে বুকিং, হ্যান্ড ক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণার ফরম পূরণ করতে হবে। ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনার বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে কর নীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন করা হলেও করের আওতা বাড়ানোর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এছাড়া টার্নওভার কর বাড়ানোর ব্যবসায়ীরা চাপে পড়বে। বুধবার রাজধানীতে এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির আয়োজনে আলোচনায় বক্তারা অর্থ অধ্যাদেশ ২০২৫-এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ভারসাম্যপূর্ণ কর নীতির উপর জোর দেন ব্যবসায়ীরা। জানান, আয়কর, ভ্যাট ও কাস্টমস আইনে কিছু ভালো পরিবর্তন আনা হয়েছে, তবে উচ্চ কর কর্তনে ছাড় ও সর্বনিম্ন কর হার বাড়ানোর ফলে আইনের পরিবর্তন খুব একটা কাজে আসবে না। এদিকে অনলাইন ব্যবসায় কর ৫% থেকে বাড়িয়ে ১৫% করার ফলে এর চাপ গ্রাহকের ঘাড়েই পড়বে বলে জানান ব্যবসায়ীরা। তবে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। 4,63,000 কোটি টাকা। আয়কর আইনে অনেকগুলো ভালো ভালো পরিবর্তন কিন্তু এসেছে, আপনারা সেটা দেখেছেন। এই ভালো পরিবর্তনগুলো ব্যবসায়ীদের কাছে আরও সুফল দিত যদি এই ট্যাক্স রেটটা না বাড়াতো, যদি এই মিনিমাম ট্যাক্সের যে ইস্যুটা আছে এটা যদি না বাড়াতো। বাজেটে আমদানি শুল্ক কমানো, রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি সহ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তবে টার্নওভার করের কারণে এসএমই খাতের ব্যবসায়ীরা চাপে পড়বে। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও মজুতে প্রস্তুতি নিচ্ছেন বগুড়ার ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিনের বকেয়া না পাওয়ার পাশাপাশি লবণ ও শ্রমিকের মজুরি বাড়ায় এবারও চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা বলছেন, সংকট সমাধানে প্রয়োজনে সরকারি ঋণ সুবিধা দরকার। সারা বছরই পশুর চামড়া সংগ্রহ করে বগুড়া সদর, বাদুরতলা ও চকসূত্রাপুর এলাকার ব্যবসায়ীরা। কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ে এখন টিকে আছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারাই এখন কুরবানির ঈদ ঘিরে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছর ট্যানারি মালিকরা পাইকারি ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের পাশাপাশি চামড়া কেনার জন্য আগাম পুঁজিও দিতেন। কিন্তু এবার মাঠের ব্যবসায়ীদের এখনো খোঁজ নেননি তারা। পরিবহন ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় সরকারি মূল্যে চামড়া কেনা নিয়ে শঙ্কায় তারা। 8-10 বছর হলে ব্যবসা বলতে কিছু নাই, টাকা পয়সা সব কোম্পানিরা নিয়ে গেছে। ইটালি, জার্মানি, ফ্রান্স এরা চামড়া নিচ্ছিল, এরা যদি নেয় তাহলে আবার আগের মতো 2200, 2400, 3000 বেচা কেনা হবে। চামড়া সংরক্ষণে এবার এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের পাওনা বকেয়া নিয়ে শিল্প মন্ত্রণালয়ে জানানোর কথা বললেন জেলা প্রশাসক। যারা চামড়ার ব্যবসায়ী তারা যে ট্যানারিতে চামড়াগুলা ডেলিভারি দেয় তাদের অনেক দিনের বকেয়া বিল ছিল। এটি আমার সাথে তারা বলেছে, আমরা এদের সাথে নিয়ে মিটিং করেছিলাম। তারপরে ওদের কাছ থেকে আমরা তাদের অ্যাকচুয়াল হিসাবটা নিয়ে সচিব শিল্প মন্ত্রণালয় বরাবর আমি একটি চিঠি দিয়েছি। বগুড়ায় একসময় চামড়া ব্যবসায়ী ছিলেন অন্তত 30 জন। লোকসানের মুখে তাদের অধিকাংশই বেছে নিয়েছে অন্য পেশা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।